আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নদ নদী সংক্রান্ত বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেমন নদ এবং নদীর পার্থক্য, শাখা নদী, উপনদী সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা, নদ এবং নদীর পার্থক্য কি? নদ এবং নদীর পার্থক্য ব্যাকরণগত। যেসব নদীর নাম পুরুষবাচক তাদেরকে নদ বলা হয়, আবার যেসব নদীর নাম নারীবাচক তাদেরকে নদী বলা হয়। এখন আসি, সবাই যে প্রশ্নটা গুলিয়ে ফেলে সেটা হচ্ছে উপনদী এবং শাখা নদী। উপনদী কি, শাখা নদী কে? তো আমি এটা চিত্রের সাহায্যে বুঝিয়ে বলি। তো আমি একটি নদী আঁকলাম, আমার হাতের লেখা এত সুন্দর না, ধরে নিলাম এটা একটি কি একটা নদী। এই নদীর নাম কি? পদ্মা, বা হচ্ছে একটা একটা মূল নদী। এটা কি কি পি দিয়ে বুঝলাম, পদ্মা। এবং অন্য একটি উৎস থেকে আরেকটা নদী কি হইলো, পদ্মার সাথে মিলিত হইলো। তো এটা একটা উৎস থেকে কি হইলো, পদ্মার সাথে আরেকটা আরেকটা নদী কি হয়েছে, মিলিত হয়েছে। তো ওইটাই আমি কি ধরলাম, ওইটাকে আমি ধরলে নিলাম হচ্ছে মহানন্দা নদী। তো ওইটা নদীর নাম কি? মহানন্দা নদী। এটা এম দিয়ে বুঝালাম, বা হচ্ছে এম, মহানন্দা নদী। অর্থাৎ যে নদীটা অন্য একটা নদীর উৎস থেকে, বা হচ্ছে অন্য অন্য একটি উৎস থেকে মূল নদীর সাথে, পদ্মাটা কি একটা মূল নদী, মূল নদীর সাথে মিলিত হয়, তখন ওই নদীটা কি বলে, উপনদী বলে। অর্থাৎ পদ্মার উপনদী কি? মহানন্দা। আবার যখন পদ্মা থেকে, পদ্মা নদী থেকে অন্য একটি নতুন নদীর সৃষ্টি হবে বা নতুন নদীর জন্ম হবে, তখন এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে পদ্মার শাখা নদী হয়ে যাবে। কি হয়ে যাবে? পদ্মা শাখা নদী হয়ে যাবে। তো আমি ওইটা কি বললাম, যে পদ্মা নদী থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে, তো এই নদীটার নাম ধরলাম আমি ভৈরব। এই নদীটার নাম কি? ভৈরব। এখন যদি পদ্মার শাখা নদী থেকে, অর্থাৎ হচ্ছে এই শাখা নদী থেকে অন্য আরেকটি নদী জন্ম নেই, তখন এটা কি হয়ে যাবে? প্রশাখা। তো হচ্ছে উপনদী, শাখা নদী। উপনদী মানে কি? উপনদী হচ্ছে অন্য একটি উৎস থেকে মূল নদীর সাথে হচ্ছে মিলিত হবে, তো এটা হয়ে যাবে উপনদী। আবার যখন পদ্মা নদী থেকে অন্য আরেকটি নদী জন্ম নিবে, তখন এটা কি হয়ে যাবে? শাখা নদী হয়ে যাবে। তো এখন গেল উপনদী, শাখা নদী। আরেকটা বিষয় ক্লিয়ার করার জন্য বা হচ্ছে মনে রাখার জন্য, উপনদী মানে হচ্ছে জল দিয়ে, এটা কি উপর থেকে আসতেছে, এটা কি দিবে? জল দিবে। এই জলটা এসে কোথায় মিলিত হবে? পদ্মাতে মিলিত হবে। আর শাখা নদী কি করে? শাখা নদী হচ্ছে জল নেই, যেমন হচ্ছে পদ্মা নদী থেকে জলটা নিয়ে কি অন্য একটা নদীর সৃষ্টি হয়েছে। তো উপনদী কি করে? জল দেয়, এবং শাখা নদী জল কি করে? নেই। তো এখন আসলাম উপনদী বিষয়টা ক্লিয়ার হইল, শাখা নদীর বিষয়টা ক্লিয়ার হইল, এবং শাখা নদী থেকে যে নদী সৃষ্টি, সেটাকে বলা হয় প্রশাখা। এখন একটা এদিক থেকে হচ্ছে আরেকটা নদী আসলো, এদিক থেকে কি আসলো? আরেকটা নদী আসলো। যখন দুইটা নদী একসাথে মিলিত হয়, দুইটা নদী একসাথে মিলিত হয়, তো যেই স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? নদী সঙ্গম। তাকে কি বলা হয়? নদী সঙ্গম। তো যেই একাধিক নদী যখন হচ্ছে যে স্থানে মিলিত হবে তাকে বলা হয় নদী সঙ্গম। এখন এই দুই নদীর মাঝখানে, এই দুই নদীর মাঝখানে যে ভূমি থাকবে, এই দুই নদীর মাঝখানে ভূমিকে বলা হয় দোয়াব। প্রশ্ন আসতে পারে, বা অনেক সময় প্রশ্ন আসে যে দুই নদীর মাঝখানের ভূমিকে কি বলা হয়? দোয়াব বলা হয়। আবার নদী যে স্থানে মিলিত হয় তাদের কি বলা হয়? নদী সঙ্গম বলা হয়, নদী সঙ্গম বলা হয়। তো আমরা এখানে কি পড়লাম? শাখা নদী পড়লাম, উপনদী পড়লাম, তারপর হচ্ছে দোয়াব পড়লাম, এবং হচ্ছে নদী সংগ্রাম পড়লাম। তো এখন হচ্ছে নদী তো কি অনেক স্রোত থাকে। তো নদী স্রোতের কারণে বা হচ্ছে বিভিন্ন কারণে নদীর পাড়ের মানুষের যদি হচ্ছে নদী বাঙ্গন হয়, তো নদী বাঙ্গনের কারণে কি মানুষ কি হয়ে যায়? নিঃস্ব হয়ে যায়। তো নদী বাঙ্গনের পরে যারা হচ্ছে নিঃস্ব হয়ে যায়, তাদেরকে কি বলে? শিকস্তি বলে। তাদেরকে কি বলে? শিকস্তি বলে। তাদেরকে কি বলে? শিকস্তি বলে। তাদেরকে কি বলে? যারা হচ্ছে নদী বাঙ্গনে নিঃস্ব হয়ে যায় তাদেরকে শিকস্তি বলে। তো নদীর একটা হচ্ছে বেসিক একটা বৈশিষ্ট্য কি, নদী একদিক দিয়ে হচ্ছে ভাঙ্গে অন্য দিক দিয়ে কি করে? সৃষ্টি করে। ধর হচ্ছে ওই পারে হচ্ছে নদী ভেঙে চলে গেছে, অপর পারে কি হবে? সৃষ্টি হবে। যার নদী নদী ভাঙ্গন বা হচ্ছে নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে বলা হয় পয়স্থি। নদীতে চর জাগলে, বিশেষ করে হচ্ছে যমুনা নদীতে অনেক চর জাগে, যারা হচ্ছে নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে বলা হয় পয়স্থি, এবং নদী ভাঙ্গনে যারা নিঃস্ব হয়ে যায় তাদেরকে কি বলবে? শিকস্তি। তো এখন হচ্ছে নদী সংক্রান্ত বা হচ্ছে শাখা নদী, তারপর হচ্ছে উপনদী, দোয়া, বিভিন্ন বিষয় জানলাম। তো হচ্ছে এই বিষয়গুলোতে বা নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলে? নদী সংক্রান্ত বিদ্যাকে বলে পোটোমোলজি। নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোটোমোলজি। এখন বাংলাদেশ কি নদীমাতৃক দেশ? তো অবশ্যই হচ্ছে নদীমাতৃক দেশ, যেহেতু হচ্ছে নদী কেন্দ্রিক গবেষণা একটা ইনস্টিটিউট থাকবে, এটা তো অবশ্যই। আর বেশিরভাগ ইনস্টিটিউট কোথায় থাকে? ঢাকা কেন্দ্রিক থাকে। কিন্তু বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। ওইটা হচ্ছে একাধিক পরীক্ষায় এসেছে, কারণ হচ্ছে সবাই ভাবে কি নদী গবেষণা ইনস্টিটিউট বা সদর দপ্তর থাকবে ঢাকায়, তো নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। তো আমাদের কি আছে? অনেক নদী আছে বিভিন্ন দেশের সাথে কানেক্টেড নদী। তো আমাদের কি আছে? একটা কমিশন আছে, সেটার নাম কি? যৌথ নদী কমিশন।
যৌথ নদী কমিশন। তো এটা সদর দপ্তরটা পড়তে হবে। এটা কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের যুদ্ধের পরে 1972 সালে যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে যৌথ নদী কমিশন? এবং বাংলাদেশে কি আছে? একটা পানি জাদুঘর আছে। কি আছে? বাংলাদেশে পানি জাদুঘর আছে। এই পানি জাদুঘরটা কোথায় অবস্থিত? পটুয়াখালী অবস্থিত। পানি জাদুঘরটা কোথায় অবস্থিত? পটুয়াখালী অবস্থিত। পটুয়াখালী অবস্থিত। এখন আমরা গেল হচ্ছে ওই বিষয়গুলো। নদী নিয়ে হচ্ছে যে মানে প্রাথমিক যে ধারণাটা, উপনদী, শাখা নদী, নদ নদীর পার্থক্য, দোয়াব, নদী সংগ্রাম, তারপর কি আছে শিকস্ত্রী পরিস্থিতি, ওই বিষয়গুলো গেল। এখন আসি বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের আন্তঃসীমান্তবর্তী বা অভিন্ন নদী নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন বা হচ্ছে আন্তঃসীমান্তবর্তী নদী আছে 54টি। কতটি? আন্তঃসীমান্তবর্তী বা হচ্ছে অভিন্ন নদী আছে 54টি। অভিন্ন নদী 54টি। বাংলাদেশ এবং মায়ানমার, মায়ানমার আন্তঃসীমান্তবর্তী বা অভিন্ন নদী আছে 3টি। এখন যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের আন্তঃসীমান্তবর্তী নদী কতটি, তাহলে আসবে 57টি। আর যদি ভারতের সাথে উল্লেখ থাকে তাহলে 54টি, এবং হচ্ছে মায়ানমারের সাথে আন্তঃসীমান্তবর্তী বা হচ্ছে অভিন্ন নদী কয়টি? 3টি। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসেছে একাধিকবার। তো এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর 3 দিয়ে রাখবেন। এখন আসি বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম নদীগুলো নিয়ে। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। দীর্ঘতম নদী কি? দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের প্রশস্ততম এবং হচ্ছে গভীরতম নদী হচ্ছে মেঘনা। গভীরতম নদী কি? মেঘনা। আবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। কি নদী? কর্ণফুলী। এবং হচ্ছে কর্ণফুলী নদী আরেকটি বৈশিষ্ট্য কি? জলবিদ্যুৎ কেন্দ্র আছে। মানে কর্ণফুলী নদীর স্রোতকে কাজে লাগিয়ে কি আছে? একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তো এটার জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসে যে কোন নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, বা হচ্ছে কোন নদীতে নদীর স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। দীর্ঘতম গেল, প্রশস্ত, গভীরতম এবং হচ্ছে সবচেয়ে খরস্রোত পড়লাম। এখন আসি বাংলাদেশের সবচাইতে ক্ষুদ্রতম নদীর নাম কি? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে গাঙ্গিনা। ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা। লেখা বুঝে নেবেন কষ্ট করে। নাম কি? গাঙ্গিনা নদী। যার হচ্ছে আয়তন 0.032 কিলোমিটার। 0.32 কিলোমিটার। তো ক্ষুদ্রতম পড়লাম, দীর্ঘতম, প্রশস্ততম পড়লাম। তো নদী সংক্রান্ত এই ছিল আমার প্রাথমিক ক্লাস। পরবর্তীতে আমি উপনদী, শাখা নদী এবং হচ্ছে প্রত্যেকটা নদীর আলাদা আলাদা ক্লাস দিব বিস্তারিতভাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।